আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের নবম পরিচ্ছেদ পড়াবো। ইতিমধ্যে আমরা তোমাদের 8টি পরিচ্ছেদ পড়িয়েছি এবং এখান থেকে যে সকল প্রশ্ন আসে আমরা সেগুলো আন্ডারলাইন করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা নবম পরিচ্ছেদ পড়ব এবং এখান থেকে যে সকল প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায় সেই সকল প্রশ্ন আমরা আন্ডারলাইন করব। চলো শুরু করা যাক। দেখো এখানে নবম পরিচ্ছেদে কি দেওয়া আছে, শব্দ ও পদের গঠন। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় তৈরি শব্দমূলের অংশকে শব্দমূল বলা হয়। দেখো শব্দমূলের একটা সংজ্ঞা পেয়ে গেলাম আমরা, যে শব্দমূল কাকে বলে। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে শব্দমূল বলে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা বলতে পারো। এটা তোমরা আন্ডারলাইন করে রাখো, কাজে লাগবে। শব্দমূলের এক নাম হচ্ছে প্রকৃতি। এটা একটা প্রশ্ন আসার মতো, যে শব্দমূলের আরেক নাম কি? এটা হচ্ছে কি? প্রকৃতি। প্রকৃতি কয় ধরনের হয়? প্রকৃতি হয় দুই ধরনের। এটা একটু আন্ডারলাইন করে রাখো। সেগুলো কি কি? একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এটাও দুই ধরনের প্রকৃতির। এটা একটু আন্ডারলাইন করে রাখো। ক্রিয়া প্রকৃতির অন্য নাম কি? ক্রিয়া প্রকৃতির অন্য নাম হচ্ছে ধাতু। এই যে এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ক্রিয়া প্রকৃতির অন্য নাম কি? এরকম প্রশ্ন আসে তোমাদের অনেক সময়। বিগত সালগুলোতেও আসছে যে এই ধরনের প্রশ্ন, যে ক্রিয়া প্রকৃতির অপর নাম কি। ক্রিয়া প্রকৃতি ও ধাতুর সঙ্গে কিছু অংশ যুক্ত হয়, তৈরি হয় নতুন শব্দ তৈরি করে। আচ্ছা, নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে কিছু শব্দ অংশ যুক্ত হয়ে কি হয়? নতুন শব্দ তৈরি হয়। নাম প্রকৃতির উদাহরণগুলো কি কি? মাছ, মা, গাছ, শির, লতা ইত্যাদি। অর্থাৎ নাম প্রকৃতি হবে কেমন? সেগুলো হবে যে কোনো কিছুর নাম। হ্যাঁ, নাম প্রকৃতি হবে কেমন? কোনো কিছুর নাম। যেমন এই যেখানে কয়েকটা নাম দেওয়া আছে, মা, গাছ, শির, লতা ইত্যাদি। আর এই যে এইটা হচ্ছে নাম প্রকৃতি। তুমি অনেকটা ইংরেজিতে যদি চিন্তা করো সেক্ষেত্রে হবে নাউন। হ্যাঁ, আর ধাতু প্রকৃতির উদাহরণ হচ্ছে কর, যা, তারপর হচ্ছে চল, ধৃ। এগুলো হচ্ছে অনেকটা ভার্বের মতো কাজ করে বা করা ক্রিয়ার মতো কাজ করে। হ্যাঁ, ইংরেজিতে হচ্ছে আমরা যেটাকে ভার্ব বলি সেটা এখানে ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়, বাংলাতে সেটা ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়। এবং ইংরেজিতে আমরা যেটাকে নাউন বলি সেটা বাংলায় সাধারণত নাম প্রকৃতি হিসেবে ব্যবহৃত হয়। যেমন এখানে দেখো, নাম প্রকৃতি ও ধাতু প্রকৃতির সঙ্গে যেসব শব্দ অংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোকে কি বলে? সেগুলোকে হচ্ছে উপসর্গ এবং প্রত্যয় বলা হয়। এখন আমরা দেখব হচ্ছে উপসর্গ এবং প্রত্যয় কাকে বলে। দেখো উপসর্গ আমরা কাকে বলে এটা দেখি। যেসব শব্দাংশ শব্দমূলের কোথায় বসে? পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে তাকে কি বলে? উপসর্গ বলে। এটা একটা গুরুত্বপূর্ণ, এটা তোমরা আন্ডারলাইন করে রাখবা। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার, দাঁড়াও এটা একটু সুন্দর করে মুছে দেই। এখানে সবচেয়ে বেশি যে জিনিসটা মনে রাখবা সেটা হচ্ছে উপসর্গ কোথায় বসে? শব্দমূলের পূর্বে বসে। অর্থাৎ মূল যেই শব্দটা আছে এই শব্দের কোথায় বসে? পূর্বে বসে। এবং দেখো এখানে সেটাকে কি বলে? এবং শব্দমূলের পূর্বে বসে এবং নতুন শব্দ তৈরি করে, তাহলে তাকে কি বলবো? উপসর্গ বলবো। যেমন পরিচালক, পরিচালকের মূল শব্দ হচ্ছে চালক এবং পরি হচ্ছে একটি উপসর্গ। এখানে চালকের পূর্বে পরি বসে একটা নতুন শব্দ তৈরি করছে, সেটা কি? পরিচালক। এখানে পরি কি? একটি উপসর্গ। এখানে পরি হচ্ছে একটি উপসর্গ। আচ্ছা, এরপরে দেখো প্রত্যয়। প্রত্যয় কাকে বলে? যেসব শব্দ অংশ শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে কি বলে? প্রত্যয় বলে। এখানে তো আমরা প্রত্যয়ের সংজ্ঞাটা পেয়ে গেলাম। এখানে দেখো এটা আমরা আন্ডারলাইন করে রাখি। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে দেখো প্রত্যয় কোথায় বসে? প্রত্যয় হচ্ছে পরে বসে। উপসর্গ এবং প্রত্যয় হচ্ছে পরস্পর বিপরীত। উপসর্গ হচ্ছে কোনো একটা মূল শব্দের আগে বসে বা পূর্বে বসে, এবং প্রত্যয় হচ্ছে কোনো একটা মূল শব্দের পরে বসে। ঠিক আছে?
যেমন দেখো এখানে একটা উদাহরণ ওনারা দিয়ে দিছে, যেটা হচ্ছে সাংবাদিক। সাংবাদিক শব্দের ইক অংশটা হচ্ছে কি একটি প্রত্যয়, এটা একটা আমরা আন্ডারলাইন করে রাখি। আচ্ছা, এই অংশটা আমরা আন্ডারলাইন করে রাখি, আর এটার এই অংশটা একটু আমরা আন্ডারলাইন করে রাখি। হ্যাঁ, তারপর দেখো কি বলে, উপসর্গ ও প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে কি শব্দ বলা হয়? সাধিত শব্দ। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও তোমরা দাগায় রাখতে পারো। আচ্ছা, এখানে একটু বাঁকা হয়ে গেল, আমরা কি এটাকে সুন্দর করে দাগ দানি। এটাকে কি বলে? উপসর্গ এবং প্রত্যয় দিয়ে যে শব্দ তৈরি হয় তাকে হচ্ছে সাধিত শব্দ বলা হয়। উপসর্গ ও প্রত্যয় ছাড়া শব্দ গঠনের আরও কিছু প্রক্রিয়া রয়েছে। এগুলোর মধ্যে প্রধান কি? সমাস, যার মাধ্যমে একাধিক শব্দ এক শব্দে পরিণত হয়। অর্থাৎ সমাস মানে কি? সমাস মানে হচ্ছে এক বা একাধিক শব্দ কি হয়? একটা শব্দে পরিণত হয়। ঠিক আছে, যেমন হাট ও বাজার। হাট বাজার দুটি শব্দ সমাসবদ্ধ হয়ে একটি শব্দে পরিণত হয়, সেটা কি? হাট বাজার। ঠিক আছে, সমাজের প্রধান কাজ কি? এক বা একাধিক শব্দকে একটা শব্দে পরিণত করা। ঠিক আছে, তারপর দেখো কি দেওয়া আছে, এছাড়া কোনো শব্দের দ্বৈত ব্যবহারের নতুন শব্দ গঠিত হলে তাকে কি বলা হয়? দ্বিত্ব বলে। আচ্ছা, শব্দ দ্বিত্ব বলে, এটা আমরা একটু আন্ডারলাইন করে রাখি। কোনো শব্দের দ্বিত্ব কাকে বলে, এটা আমরা পেলাম যে কোনো শব্দের দ্বৈত ব্যবহারে নতুন শব্দ গঠিত হলে তাকে কি বলে? শব্দ দ্বিত্ব বলে। যেমন ঠক ঠক, ঠক ঠক দুইটা শব্দ মিললা কি হয়েছে? এখানে দুইটি আলাদা শব্দ কি কি? ঠক ক ঠক, ঠক ক ঠক, এই দুইটা শব্দ একসাথে মিলিত হয়ে তৈরি হয়েছে ঠক ক ঠক, এই যেটা। হ্যাঁ, একইভাবে অঙ্ক ও অনুরূপ ধ্বনি টঙ্ক মিলে কি হয়? অঙ্ক টঙ্ক। আচ্ছা, এটাও একটু দাগ রাখো, এটা হচ্ছে কি? অঙ্কটঙ্ক। অঙ্কটঙ্ক এবং ঠক ঠক হচ্ছে শব্দদ্বিত্বর একটি উদাহরণ। হাট বাজার এটা হচ্ছে কি? সমাসের একটি উদাহরণ। হ্যাঁ, এটা মনে রাখবা। শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তাকে কি বলে? পদ বলে। আচ্ছা, এটা একটু আন্ডারলাইন করে রাখো, যে শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তাকে বলা হয় এক একটি পদ। পদে পরিণত হওয়ার সময় শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, এগুলোকে লগ্নক বলে। আচ্ছা, লগ্নক কাকে বলে? এটা একটা সংজ্ঞা, এটা মনে রাখবা। আমি পুরোটা আনলাইন করলাম না। এই যে লগ্নক, এই লগ্নক আবার 4 ধরনের হয়ে থাকে। লগ্নক কয় ধরনের? 4 ধরনের। সেগুলো কি কি? বিভক্তি, নির্দেশক, বচন, আরেকটা হচ্ছে কি? বলক। এই লগ্নক হচ্ছে কত ধরনের? 4 ধরনের। সেগুলো হচ্ছে বিভক্তি, নির্দেশক, বচন, বলক। এখন আমরা বিভক্তি কাকে বলে, তারপর নির্দেশক কাকে বলে, বচন কাকে বলে, বলক কাকে বলে, এগুলো একটু বিস্তারিত আলোচনা করি। দেখি আমরা এখানে কি দেওয়া আছে। ক্রিয়াকাল নির্দেশের জন্য এবং কারক বোঝাতে শব্দের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে সেগুলোকে কি বলে? বিভক্তি বলে। এই যে আমরা একটা বিভক্তির সংজ্ঞাটা পেয়ে গেলাম, এখানে বিভক্তির সংজ্ঞাটা তোমরা আন্ডারলাইন করে রাখো। বিভক্তি আবার কত ধরনের? 2 ধরনের হয়ে থাকে। বিভক্তি 2 ধরনের, একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি, একটা হচ্ছে কি? কারক বিভক্তি। যেমন করলাম হচ্ছে ক্রিয়া বিভক্তির করলাম ক্রিয়াপদের লাম হচ্ছে শব্দ অংশ হচ্ছে ক্রিয়া বিভক্তি, এবং কৃষক পদের এর, এই যে কৃষকের, এই যে একার পরে র, তার মানে কি? এখানে হচ্ছে এ র এর, এটা হচ্ছে একটা বিভক্তি। আর এই যে এখানে লাম হচ্ছে একটা বিভক্তি, লাম হচ্ছে ক্রিয়া বিভক্তি, আর এর হচ্ছে কারক বিভক্তির একটা উদাহরণ। এটা অনেক সময় তোমাদের এমসিকিউতে দিয়ে দিতে পারে, এটার জন্য আমরা এখানে এটা আন্ডারলাইন করে রাখি। আচ্ছা, এরপর হচ্ছে নির্দেশক। যে শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে সেগুলোকে কি বলে? নির্দেশক বলে। যেমন এগুলোর মধ্যে কি আছে? লোকটি, এখানে লোক একটা হচ্ছে মূল শব্দ, এর সাথে
টি যুক্ত করে এটা নির্দিষ্ট করছে ভালোটুকু। ভালো হচ্ছে মূল শব্দ, টুকু যুক্ত করে হচ্ছে কি এটাকে তোমার হচ্ছে নির্দিষ্ট করছে, ঠিক আছে। এই যে নির্দেশক, এটা অনেকটা ইংরেজিতে আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে। এখানে দেখো আমরা একটা সংজ্ঞা পাইলাম নির্দেশকের। এই নির্দেশকের একটা সংজ্ঞাটা তোমরা একটু আন্ডারলাইন করে রাখো যে নির্দেশক কাকে বলে। আচ্ছা, নির্দেশক কাকে বলে? নির্দেশক হচ্ছে যেসব শব্দাংশ পদের সাথে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে সেগুলোকে নির্দেশক বলা হয়। এই যে নির্দেশকগুলোর মধ্যে কী কী রয়েছে, টি, টুকু, এগুলো হচ্ছে কি নির্দেশকের একটি উদাহরণ। এরপর বচন। বচন যেটা ইংরেজিতে নাম্বার বলা হয়, আমরা সেটা বাংলায় কি বলি, সেটাকে হচ্ছে বচন বলি। এখন বচন কোনগুলো, আমরা সেটার বচনের একটা উদাহরণ আমরা দেখি এবং বচনের সংজ্ঞাটা দেখি। যে শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সংখ্যা বোঝায় তাকে কি বলে? বচন বলা হয়, ঠিক আছে। এটা একটা সংজ্ঞাটা তোমরা আন্ডারলাইন করে রাখো। যেমন ছেলেরা, বইগুলো, পদের সঙ্গে রা এবং গুলো, এগুলো হচ্ছে বচনের উদাহরণ। এই যে মূল শব্দ হচ্ছে ছেলে এবং রা হচ্ছে একটা বচন, এরপর গুলো হচ্ছে একটি বচন। বইগুলো, ছেলেরা, মেয়েরা, তারপর হচ্ছে আরও কিছু যদি বলি আমরা, গাড়িগুলো, তারপর হচ্ছে যদি আমরা বলি আমগুলো, কাঁঠালগুলো, এরকম যখন আমরা এক বা একাধিক বোঝাতে যেগুলো ব্যবহার করি, এগুলো হচ্ছে মূলত বচনের উদাহরণ। হ্যাঁ, এই যে এখানে বচনের উদাহরণ, এগুলো নিয়ে হচ্ছে কি বচনের একটা উদাহরণ। এরপর সর্বশেষে কি আছে দেখো, বলক। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় সেগুলোকে কি বলে? বলক বলা হয়। আচ্ছা, বলকের সংজ্ঞাটা আমরা এখানে পাইলাম। আমরা এটাকে একটু মুছে দেই। আচ্ছা, আমরা যেহেতু আন্ডারলাইন করব, এটাকে একটু উপরের থেকে করি। আচ্ছা, বচনের সংজ্ঞাটা আমরা পেলাম কোথায়? বলকের সংজ্ঞাটা পেলাম। আচ্ছা, এটা হচ্ছে বলকের সংজ্ঞা। দেখো উদাহরণ কি দেওয়া আছে, তখনই বা এখনো। এই যে পদের সঙ্গে তখন হচ্ছে মূল শব্দ, রস্যই হচ্ছে এটার বলক। আবার দেখো এখানে এখন হচ্ছে মূল শব্দ, ও হচ্ছে তোমার হচ্ছে বলক। পদের এই যে এখানে দেখো রস্যই ও হলো বলকের উদাহরণ। আচ্ছা, এখানে আমরা এটাকে একটু আন্ডারলাইন করে রাখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এরপর কি দেওয়া আছে দেখো, বাক্যের যেসব পদে লগ্নক থাকে সেগুলোকে কি বলে? সংলগ্নক। অর্থাৎ যেসব পদে লগ্নক থাকে সেগুলোকে হচ্ছে সংলগ্নক বলে। আচ্ছা, সংলগ্নক। আচ্ছা, এটা আমরা পুরাটাই আন্ডারলাইন করি। আর যেসব পদে লগ্নক থাকে না সেগুলোকে কি বলে? অলগ্নক পদ বলা হয়। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা সংজ্ঞা। এই যে দেখো, ছেলেরা ক্রিকেট খেলে, এই বাক্যে ছেলেরা হচ্ছে সংলগ্নক পদ। এই যে রা যুক্ত আছে, মূল শব্দের সাথে কি যুক্ত আছে? রা যুক্ত আছে। আর ক্রিকেট খেলে, এই বাক্যে ছেলেরা এবং খেলে, এগুলো হচ্ছে সংলগ্নক সংলগ্নক পদ, ঠিক আছে। খেলে, খেলে হচ্ছে এখানে একার আছে, দেখছো এখানে একার বলতে কি বোঝায়? একার বলতে আমরা এটাকে যদি একার দেই, একার মানে হচ্ছে এ। আচ্ছা, এটা একটু মুছে দেই। একার মানে হচ্ছে কি? একার মানে হচ্ছে এ। মূল শব্দটা হচ্ছে খেলে, খয়কার খেল, খেলে, খয়কার খেলো এরকম। আর এই যে একার যুক্ত হয়ে এটা নতুন একটা হচ্ছে কি সংলগ্ন পদ হয়েছে, কিন্তু মূল শব্দটা এখানে কি রয়েছে? ক্রিকেট। এখানে কোনো কিছু যুক্ত হয় নাই। এই জন্য ছেলেরা এবং খেলে এই দুটো হচ্ছে সংলগ্ন পদ এবং ক্রিকেট হচ্ছে অসংলগ্ন পদ, যেটা কোনো কিছু যুক্ত নাই। যেমন বচন, তারপর হচ্ছে কি বলে বচন, তারপর এখানে আরও কি আছে? নির্দেশক, বিভক্তি, বলক, এগুলোর মধ্যে ক্রিকেটের মধ্যে ক্রিকেট শব্দের মধ্যে এগুলোর কোনো একটি নাই। কিন্তু এই যে ছেলেরার মধ্যে কি আছে? ছেলেরার মধ্যে নির্দেশক আছে, খেলে এটার মধ্যে একটা আছে। তার জন্য এই যে খেলে এবং ছেলেরা, এই দুটো হচ্ছে সংলগ্ন পদ।
আর ক্রিকেট হচ্ছে অসংলগ্ন পদ। ঠিক আছে, এখন আমরা দেখি কি দেওয়া আছে। শব্দ এবং পদের মধ্যেকার কয়েকটি পার্থক্য এখানে নিচে দেওয়া আছে, আমরা সেগুলো দেখি। এই যে শব্দ এবং পদের মধ্যে কি কি পার্থক্য আমরা সেটা দেখি। দেখো, শব্দ এবং পদ, একে কি পার্থক্য দেওয়া আছে, প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব শব্দভাণ্ডার থাকে। আচ্ছা, সাধারণত অভিধানে তা সংকলিত হয়। আমরা 1 নম্বর পাইলাম হচ্ছে শব্দ হচ্ছে প্রতিটি জনগোষ্ঠীর আলাদা একটা শব্দভাণ্ডার থাকে, তা আমরা হচ্ছে কোনো একটা অভিধানে সংকলিত করি, যেমন যে আমরা ডিকশনারি ব্যবহার করি ওইগুলো ওইরকম। শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার নাম হচ্ছে পদ। আচ্ছা, এটা একটা, দুইটার মধ্যে আমরা একটা পার্থক্য পাইলাম, এটার একটা। এরপর পরেরটা দেখি। অভিধানের শব্দগুলো বিচ্ছিন্ন ও পরস্পর সম্পর্কহীন হয়ে থাকে। আচ্ছা, এরপর 2 নম্বরে এই যে পদের যেই উদাহরণ, এইটা বৈশিষ্ট্যটা সেটা আমরা দেখি। বাক্যের মধ্যে পদগুলো পরস্পরের সাথে সম্পর্কযুক্ত থাকে। আচ্ছা, কোনো একটা বাক্য যখন আমরা তৈরি করব তখন যদি বাক্যর মধ্যে মিল না থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে বাক্য বলতে পারবো না, বা পদের মধ্যে যদি কোনো শব্দের মিল না থাকে তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো না, পদ বলতে পারবো না। কিন্তু আলাদা আলাদা শব্দ যখন আমরা নিব তখন কিন্তু আমরা আলাদা আলাদা শব্দের অর্থ পাবো। ঠিক আছে, এরপর কি আছে দেখো, 3 নম্বর পার্থক্যের মধ্যে আছে শব্দের অংশ, উপসর্গ ও প্রত্যয়। আচ্ছা, শব্দের একটা অংশ কি, উপসর্গ এবং প্রত্যয়। উপসর্গ কোথায় বসে, শব্দের শুরুতে বা শব্দের আগে, এবং প্রত্যয় কোথায় বসে, শব্দের পরে। পদের অংশ হচ্ছে বিভক্তি, নির্দেশক, বচন, বলক। আচ্ছা, এই দুইটা একটু দাকায় রাখো, এটা আসতে পারে। আবার পদের অংশ কোনগুলো, এটা হচ্ছে বিভক্তি, নির্দেশক, বচন এবং বলক। এরপর 4 নম্বরের পার্থক্যের মধ্যে কী দেওয়া আছে দেখো, গঠনগতভাবে শব্দ হচ্ছে 2 ধরনের। ঠিক আছে, একটা হচ্ছে শব্দমূল শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। এরপর গঠনগতভাবে পদও আবার 2 প্রকার, সেগুলো কি কি, অসংলগ্নক পদ এবং সংলগ্নক পদ। ঠিক আছে, এরপর দেখো, শব্দ শুধু কোথায় আলোচিত হয়, রূপতত্ত্বে আলোচিত হয়। রূপতত্ত্বের অপর নাম কি, আমরা তোমাদেরকে একদম শুরুতে পড়িয়েছিলাম। রূপতত্ত্বের অপর নাম হচ্ছে শব্দতত্ত্ব। ঠিক আছে, পদ হচ্ছে একই সঙ্গে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচিত হয় এবং বাক্যতত্ত্বেও আলোচিত হয়। পদ হচ্ছে 2টা আলোচ্য বিষয়ের অংশ, সেটা হচ্ছে রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্ব। আর শব্দ হচ্ছে একটা আলোচ্য বিষয়ের অংশ, সেটা কি, রূপতত্ত্ব। আচ্ছা, রূপতত্ত্বের অপর নাম হচ্ছে, আমি বারবার বলে দিতেছি, রূপতত্ত্বের অপর নাম হচ্ছে শব্দতত্ত্ব। এটা আমরা একদম শুরুতে পড়িয়েছিলাম তোমাদের, সম্ভবত 1 নম্বর বা 2 নম্বর পরিচ্ছেদের অংশ এটা। ঠিক আছে, এরপর আমরা দেখি, চলো এখানে কিছু MCQ দেওয়া আছে। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে। আচ্ছা, এটা আমরা একটা সংজ্ঞা পড়েছিলাম, আমরা এটা দেখি। যখন আমরা রিডিং পড়ি, আমরা এই রিডিং পড়ার মাধ্যমে কি আমরা আমাদের MCQ কভার করতে পারি কিনা আমরা এটা দেখব, যে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে, আমরা এটা দেখি। এখানে কোথায় আছে, এই যে, শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তার নাম হয় কি, পদ। আমরা তার মানে কি, এই যে এখানে কি দেওয়া আছে, শব্দ যখন বাক্যের মধ্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে, পদ বলে। আমরা প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এরপর পদে লগ্ন কত ধরনের হয়ে থাকে। লগ্ন কত ধরনের হয়, দেখো, এই যে লগ্নক হচ্ছে 4 ধরনের হয়ে থাকে। সেগুলো কি কি, বিভক্তি, নির্দেশক, বচন এবং বলক। আচ্ছা, আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে কি, 4 ধরনের। এরপর দেখো 3 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, কোনটি শব্দের শেষে যুক্ত হয় না। প্রত্যয়, বিভক্তি, বলক, উপসর্গ। আমরা তার মানে কি, শব্দের শেষে যুক্ত হয় না, অর্থাৎ শব্দের আগে যুক্ত হয়। তো শব্দের আগে কি যুক্ত হয় আমরা সেটা দেখি, সেটা হচ্ছে উপসর্গ। দেখো, যেসব শব্দ অংশ শব্দমূলের পূর্বে বসে বা আগে বসে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে, উপসর্গ বলে। তার মানে আমরা আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর পেয়ে গেছি, সেটা কি, উপসর্গ।
যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কি বলে? এইমাত্র আমরা এটা তোমাদের দেখায় দিছি। এই যে দেখো, যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় সেগুলোকে কি বলে? বলক বলে ভাইয়া। আচ্ছা, তার মানে কি এটার 4 নম্বর প্রশ্নের উত্তর হবে কি? বলক। কোনটি সাধিত শব্দ? সাধিত শব্দ কোনগুলো আমরা সেটা দেখি। সাধিত শব্দ হচ্ছে, আগে সাধিত শব্দ সংজ্ঞাটা জানি, আসছে সাধিত শব্দ কাকে বলে। আমরা দেখি কোথায়, উপসর্গ ও প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে কি বলে? সাধিত শব্দ বলে। আচ্ছা, আমরা এখানে কোন শব্দটা উপসর্গ বা সাধিত প্রত্যয় ব্যবহৃত হয়েছে? দেখো, গাছ একটা মূল শব্দ, এটার সাথে কোনো কিছু যুক্ত হয় নাই। মাছও একটা মূল শব্দ, এটার সাথে কিছু যুক্ত হয় নাই। চাঁদও একটি মূল শব্দ, যার সাথে কিছু যুক্ত হয় নাই। কিন্তু পরিচালকের সাথে একটি শব্দ যুক্ত হয়েছে, সেটা হচ্ছে পরি। পরি একটা উপসর্গ, আর চালক হচ্ছে মূল শব্দ। তার মানে কি এই শব্দটা উপসর্গে যুক্ত হয়ে শব্দটি তৈরি হয়েছে। তার মানে এইখানকার মধ্যে এই শব্দটা হচ্ছে সাধিত শব্দ। এরপর মৌলিক শব্দ কোনটি? দেখো, মৌলিক শব্দ নিচের কোনটি? এটা এখানে মৌলিক শব্দটা দেওয়া নেই সম্ভবত। মৌলিক শব্দ এখানে মনে হয় প্রশাসন হবে। এরপর 7 নম্বর কি দেওয়া আছে দেখো, শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয়? শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয় আমরা এটা দেখি। প্রত্যয়ের মধ্যে আগে আমরা যাই। দেখো, শব্দের আমি তোমাদের বইলা দিছি, শব্দের পরে বা শব্দের শেষে কি যুক্ত হয়? প্রত্যয় যুক্ত হয়ে থাকে। আচ্ছা, আমরা 7 নম্বর প্রশ্ন কোথায় পেয়েছি? দেখো, 7 হচ্ছে শেষে বা পরে। আচ্ছা, কোনটি নির্দেশক? আমরা নির্দেশকের মধ্যে যাই, দেখি কোনটি নির্দেশকের উদাহরণ। টি, টুকো, এগুলো হচ্ছে কি নির্দেশকের উদাহরণ। এখানে দেওয়া আছে রা, পরি, টুকু, ই, এগুলোর মধ্যে কোনটা নির্দেশক? এই যে টুকু। কোনটি লগ্নক নয়? আচ্ছা, লগ্নক কয় প্রকার আমরা সেটি আগে জানি। লগ্নক হচ্ছে 4 প্রকার, সেটা কি কি আমরা দেখি। লগ্নক হচ্ছে 4 প্রকার: বিভক্তি, নির্দেশক, বচন, বলক। এখানে দেখি কোনটা হচ্ছে নাই। দেখো, নির্দেশক, বলক, বচন, এই তিনটা হচ্ছে সংলগ্নক, লগ্নক, কিন্তু এই যে প্রত্যয় এটা হচ্ছে লগ্নক নয়। এরপর আমাদের সর্বশেষ যে প্রশ্ন সেটা হচ্ছে কি, নৌকার ছাইয়ে নীল রাঙা রাঙা মাছরাঙাটি বসে আছে। নৌকার সইয়ে নীল মাছরাঙাটি বসে আছে। এই বাক্যে অসংলগ্ন পদ কোনটি? আচ্ছা, এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, নৌকার ছাইয়ে নীল এবং মাছরাঙাটি। আচ্ছা দেখো, নৌকার মূল শব্দ কি? নৌকা, এর সাথে কি যুক্ত আছে? র যুক্ত আছে। ছাইয়ের মূল শব্দ হচ্ছে সই, সই, স্বরস্বই অন্ত্যেস্তয় ছয়। এখানে সর্বশেষে যুক্ত আছে একার। একার মানে হচ্ছে এ। আচ্ছা, একার মানে কি আমরা এটা একটু দিয়ে দিই, সুন্দর করে লিখি। আচ্ছা, এখানে সর্বশেষে যুক্ত আছে একার, তার মানে কি এটা অসংলগ্ন পদ নয়। এরপর মাছরাঙাটির মূল শব্দ হচ্ছে মাছরাঙা, কিন্তু এখানে এক্সট্রা যুক্ত আছে কি? টি। আমরা এখানে টি পাইছি, কিন্তু এই যে নীল শব্দটি, এই নীল শব্দের মধ্যে আমরা কি কোনো এক্সট্রা কিছু পাই নাই, মানে এখানে মূল শব্দ ব্যবহার করা হয়েছে। তাই আমাদের এই যে 10 নম্বর প্রশ্নের অসংলগ্ন পদ কোনটি? এই যে গ নম্বর প্রশ্ন। কারণ অসংলগ্ন পদের উদাহরণ মানে সংজ্ঞাটা আমরা কি পেয়েছিলাম দেখো, যেসব পদে লগ্নক থাকে না সেগুলোকে কি বলে? অলগ্নক পদ। এখানে অলগ্নক পদের উদাহরণ হচ্ছে এই যে নীল। আমরা তোমাদের এখানে 10টি প্রশ্নের উত্তর দিয়েছি। এখানে মূলত এই পরিস্থিতিতে এইগুলোই ছিল। আমরা তোমাদের এখানকার যে সকল প্রশ্ন তোমাদের এখানে আসতে পারে সেগুলো এখানে দিয়ে দিয়েছি। আজকের ক্লাসটা আপাতত এই পর্যন্তই। পরবর্তী 10 নম্বর পরিচ্ছেদ দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।